পিলখানা হত্যাকাণ্ডের যে অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওইখানে একমাত্র আমার বাবাই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদের এবং সেই সাথে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি। আমি একটু ওই দিনকার ঘটনাটা একটু বলি। আমি ওই দিন সকালবেলা 8টার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল, তা আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই। তখন আমার বাবাও যেহেতু দরবারে উনি কেন্দ্রীয় সুবেদার মেজরের দায়িত্বে ছিলেন, উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান। তা আমি পরীক্ষা দিতে থাকি, এমন 10টার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে পিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে, মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে। তা আমি আর কিছু লিখতে পারলাম না, কারণ আমি তো ওইখান থেকে সকালবেলা বের হয়ে আসলাম, যে আমার কাছে মনে হয়নি যে না বিডিআরের সৈনিক বা অফিসারদের ভিতরে, কারণ আমার বাবা পিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় 8 মাস আগে। আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে, আমি স্কুলে গেছি, আমার বাবা একসাথে চাকরি করছে, আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি। তো ওই জায়গায় আমার কাছে মনে হয়নি যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই টাইপের ইয়ে হবে। তা আমি বসে বসে স্যারদের কথাই শুনছিলাম। এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে, তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়ে, গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই। তো এই পরীক্ষাও শেষ, বের হয়ে আমি বাসায় ফোন দিলাম। আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোট বোন ছিল, ও তখন ক্লাস 6-এ পড়তো, আর হলো একটা কাজের ছেলে ছিল। আমার আম্মা 1 সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তো ওরা আমার ছোট বোন জানালো যে কয়েকজন জওয়ান মুখে বাঁধা, আপনার লাল যে কাপড়টা বাঁধা, ওরা আব্বাকে কাঁধে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে গেছেন। আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে SM কোয়ার্টারে। তো এখন ওকে বলছে যে MI রুমে নিয়ে যাচ্ছে, যে ওনার পায়ে গুলি লাগছে, ওকে আর বাসা থেকে বের হইতে দেয়নি। পরে আমার বড় বোনের সাথে কথা হলো, আমি ওদের সাথে মানে এক পর্যায়ে রাগ হয়েছি যে বাবা হয়েছে, তোমরা তাহলে বাসায় কেন। এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি, আমরা আর যোগাযোগ করতে পারিনি, আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নাই। তো এর ভিতরে এই সারাদিন আমি তখনও ক্যাম্পাসের ভিতরে, তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি। বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে বিডিআরের ছেলে, তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআরের ছেলে, এই পরিচয়টা তুমি না দাও। তো তখনও তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে। তো এর ফাঁকে বাসায় আরও কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং, আপনার খাটের নিচে বিভিন্ন জায়গায় আমার আব্বাকে খোঁজ করছে। তা আমার ছোট বোন, ও ক্লাস 6-এ পড়ে, ও আর বুঝে নাই, যেহেতু আপনার বিডিআরের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনার, কোর্টের, লকারের বিভিন্ন জায়গার চাবি কেন্দ্রীয় সুবেদার মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল। তো তখন আমার ছোট বোন সহ ও ওই গ্রুপটা সহ ওরাই চাবি বা বিভিন্ন জিনিসগুলো খোঁজ করছে, ও তার এত জিনিস বুঝে নাই। পরে বিকালে ধানমন্ডি লেকের দিকে ছিলাম, তখন সরকার 144 ধারা দিল। আমি একটু বিক্ষিপ্তভাবে বলছি, কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিরক্ত হতে পারেন। তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই, এর ফাঁকে আমার মা বাড়ি থেকে রওনা করে। এখন আমরা তো কোনোভাবেই বুঝতেছি না যে আসলে বিডিআরের সাথে সেনাবাহিনীর এই টাইপের একটা গন্ডগোল জীবনেও হইতে পারে, কারণ আমার বাবা ওই দিন দরবারের শেষে রাতে টাকটুসো হওয়ার কথা, আপনারা এখানে শহীদ পরিবারের সবাই জানেন। আমার বড় বোন তার বাচ্চা নিয়ে আসবে রাতে, তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে বিন্দুমাত্র আঁচ করতে পারতো, তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই, এখানে শুধু আমি না, আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না, যে যদি আমাদের বাবারা কোনোভাবে আঁচ করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে, বা সৈনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে, এখানে বড় টাইপের ম্যাসাকার হইতে পারে। তা আমার বোনের রাতে আসার কথা, তো এর ভিতরে আমার মা আসলো। তা আমরা প্রথম 2 দিন টিভির সামনেই ছিলাম, যেহেতু আমার বাবা কেন্দ্রীয় সুবেদার মেজর, আমার বাবাই যদি বিডিআরের
যে টিমটা ছিল ওখানে তো উনি থাকার কথা, যেহেতু আমরা প্রথম দিকে দেখছি যে এটাকে ডাইলবাতের একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার, সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিতভাবে আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিতভাবে পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুকরা মেরে ফেলছে, কিন্তু এইটা একটা ভুল জিনিস ইস্টাবলিশ করা হয়েছে। আমি আরো পরে বলবো যে যে ডাইলবাতের যে ইস্যুটা বলা হয়েছে, এখানে যে বিডিআর যে ডালভাতের ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সহজে পায়, এটা কিন্তু বিডিআর এর মূল বেসিক কাজ না, এটা একটা সেবা ছিল। ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিডিআর, ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো 4-5 হাজার টাকা করে পেত একজন সৈনিক। আমরা কোনো না কোনোভাবে সবাই চাকরি করি, আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের ঊর্ধ্বতনকে এইভাবে নৃশংসভাবে আমরা হত্যা করার কথা কিনা এই 4-5 হাজার টাকার জন্য? এইভাবে আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি? আর ওইখানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গ্রেনেড দিয়ে ঘুষিয়ে নষ্ট করা হয়েছে, পুড়ে ফেলা হয়েছে, এটা কখনোই ডালভাতের আন্দোলন ছিল না। এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছে তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে। পরবর্তীতে আমার বাবা কিভাবে শহীদ হয়েছে এখানে আমাদের কামরুজ্জামান আঙ্কেল আছেন, ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্নভাবে আমরা জানতে পারি যে তখন যখন গন্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে এসএম সাহেব সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না। আমার বাবাও জানবে কিভাবে, করার এটা কোনো লিগ্যাল যুক্তি ছিল না। তখন আমার বাবাকে এবং মেজর জাইদি সাহেবকে পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যে যেহেতু আপনি কেন্দ্রীয় সুবেদার মেজর, আপনি ওদের সিনিয়র, ওরা আপনার কথা শুনবে। আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে, তোরা অফিসারদের অ্যান্টিতে কথা বলিস না, এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তার এই বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না। আমরা কখনো এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই। এরপরে যাই হোক, পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে 6 মাস পরে অফিসারদের স্টেটমেন্টে, এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইড করতে পারে নাই। এরপরে 6 মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে। আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা গত 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছি? আমার বাবাকে এতভাবে জানার পরেও আমার বাবাকে 6 মাস পরে শহীদ ঘোষণা করছে। আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে 5 বছর পরে। আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন দিয়েছেন, এটা হলো আমাদের পরিবারের অপরাধ। আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে, আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে। আমার টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি। আমি বিভিন্নভাবে ডিজি মহোদয়, সেনাপ্রধান এই 2020 সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নক করছি, একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই। এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। আমাদের অপরাধ, আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন? তা আমি আজকে এখানে মিডিয়ার ভাইরা আছেন, আমার বাবার শহীদ হওয়া থেকে শুরু করে আমার বাবার যে কন্ট্রিবিউশন এটা আপনারাই তুলে ধরছেন। এখানে আমার অনেক পরিচিত ভাইয়ারা আছেন। আমার সাথে এই সুযোগ সুবিধা আমার বাবার শহীদের ঘোষণা করাতে গিয়ে আমার মিডিয়ার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে। প্রত্যেকটা হাউজে 8 থেকে 10টা লোক যারা আমার খুবই ক্লোজ, এখানে অনেকে আছেন। তো আমি
এলোমেলোভাবে আমার কথাগুলো বলছি, তা আমি একজন বিডিআরের সন্তান হিসাবে আমি বলবো যে এই ডাল ভাতের গল্প বলে আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীকে আর ছোট করবেন না।